Assalamu alaikum dear students, again welcome to our online class of mathematics. This video is for class 7. Today lecture number is 4 and it is from chapter 2.2. I am Muhammad Nazbul Hassan Nahan, assistant teacher of mathematics at the Millennium School and College, Rangpur, Cantonment. আজকের ক্লাসে আমরা হচ্ছে এক্সারসাইজ 2.2 থেকে যে এক্সারসাইজ 10 নাম্বারটা আছে ওইটা দিয়ে শুরু করতেছি। কোশ্চেনটাতে বলতেছে একটু খেয়াল করো, যা দ্য সেলিং প্রাইস অফ এ কার ইজ 4/5 portion অফ কস্ট প্রাইস, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। বলতেছে যে তোমার সেলিং প্রাইসটা হচ্ছে 4/5 portion অফ কস্ট প্রাইস। হ্যাঁ, তো কস্ট প্রাইসের 4/5 portion বলতে কি বোঝাচ্ছে, যে কস্ট প্রাইসের 4/5 পার্ট। ওকে, তার মানে তোমার কস্ট প্রাইস যত টাকা হবে তাকে হচ্ছে 5 দ্বারা ডিভাইড করে 4 দ্বারা মাল্টিপ্লাই করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সেলিং প্রাইস। হ্যাঁ, তার মানে হচ্ছে যেটাকে আমরা এইভাবে বলতে পারি যে 5 ভাগের হচ্ছে 4 ভাগ, 5 ভাগের 4 ভাগ আর কি। তো বুঝতেইছো 5 ভাগের 4 ভাগ, এটা তোমার 5-এর চাইতে কখনোই বড় হবে না, আলটিমেটলি ছোটোই হচ্ছে, তার মানে সেলিং প্রাইসটা এখানে কম হবে। সো এখানে প্রফিট হওয়ার কোনো চান্স নেই, তোমার এটা লস হবে। তো এখন তুমি হচ্ছে এই ম্যাথটা এক্স ধরেও করতে পারো, কিংবা হচ্ছে এমন একটা নাম্বার ধরে করতে পারো কস্ট প্রাইসটা, মানে তুমি হচ্ছে এক্স ধরেও করতে পারো, কিংবা এমন একটা নাম্বার ধরে করতে পারো যেটাকে খুব সহজেই হচ্ছে 5 দ্বারা ডিভাইড করা যায়। হ্যাঁ, ক্যালকুলেশনে জটিলতা এড়ানোর জন্য, যাতে আমার ক্যালকুলেশনটা বেশি কমপ্লেক্স হয়ে না যায়, ওই কারণে হচ্ছে তুমি ইচ্ছা করলে এমন একটা সংখ্যা ধরো তোমার হচ্ছে কস্ট প্রাইসটা, যেটাকে খুব সহজেই আমরা 5 দ্বারা ডিভাইড করতে পারি। এখন 5 দ্বারা আমরা কাকে ডিভাইড করতে পারি? 5 দ্বারা আমরা 5কে ডিভাইড করতে পারি, 10কে ডিভাইড করতে পারি, 15, 20, 5-এর হচ্ছে টাইম টেবিল থেকে যে কোনো নাম্বারকেই হচ্ছে আমরা 5 দ্বারা ডিভাইড করতে পারি, বা তার উপরেও নাম্বারগুলোকেও হচ্ছে আমরা 5 দ্বারা ডিভাইড করতে পারি। তো এই ধরনের কোনো একটা নাম্বারকে হচ্ছে আমরা কস্ট প্রাইস হিসেবে ধরে নিব। তো ম্যাথটা করার জন্য, খুব ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমি ধরে নিলাম হচ্ছে আমার কস্ট প্রাইসটা হচ্ছে 5 টাকা। হ্যাঁ, তো স্ক্রিনে যে তোমরা কার্ডটা দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশের টাকায় 5 টাকায় কখনোই পাওয়া যাবে না। এটা হচ্ছে বিএমডাব্লিউর একটা মডেল, খুব সুন্দর 2015 মডেল। তো যাই হোক, আমরা ধরে নিলাম কস্ট প্রাইস হচ্ছে 5 টাকা। তাহলে আমার সেলিং প্রাইসটা কত হবে? সেলিং প্রাইসটা হচ্ছে 4/5 পার্ট অফ 5 টাকা। আর 4/5 পার্ট অফ 5 বলতে কী বোঝাচ্ছে, যে 4/5 দ্বারা আমরা 5কে মাল্টিপ্লাই করবো। 4/5 দ্বারা 5কে মাল্টিপ্লাই করার অর্থ হচ্ছে 5কে প্রথমে 5 দ্বারা আমরা ডিভাইড করবো, তারপর 4 দ্বারা মাল্টিপ্লাই করবো। আমরা সহজভাবে এইভাবে বলতে পারি যে হচ্ছে 5 আর 5 ক্যান্সেলেশন করে যেটা থাকবে ওটাকেই হচ্ছে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করবো। আর 5 ক্যান্সেলেশন করলে কত থাকে? 1 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয়? 4 টাকা। দ্যাট মিনস তোমার হচ্ছে সেলিং প্রাইসটা এখানে 4 টাকা। তাহলে কস্ট প্রাইস যদি 5 টাকা হয়, সেলিং প্রাইস 4 টাকা। তো যেহেতু এখানে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চাইতে বেশি, যার ফলে এখানে লস হচ্ছে। হ্যাঁ, সরি, সেলিং প্রাইসটা যেহেতু কস্ট প্রাইসের চাইতে কম, যার ফলে এখানে লস হচ্ছে। আর লসটা কত? লস হচ্ছে টাকা 5 মাইনাস টাকা 4। তো 5 থেকে টাকা 4 মাইনাস করলে হচ্ছে টাকা 1, দ্যাট মিনস 1 টাকা লস হচ্ছে। আর এই যে 1 টাকা লস হচ্ছে, এই লসটা কিন্তু 5 টাকার মধ্যে হচ্ছে, তাই না? তো আমরা এখন ইউনিটারি মেথডে এটার পার্সেন্টেজটা বের করতে পারবো না, যে আমরা এভাবে লিখি এখন ইন টাকা 5 দ্য লস ইজ টাকা 1। তাহলে ইন টাকা 1 দ্য লস ইজ টাকা 1/5, ইন টাকা 100 দ্য লস ইজ টাকা 1/5 মাল্টিপ্লাই 100, দ্যাট মিনস টাকা 20। তো এই 20 টাকা আমার 100 টাকার মধ্যে লস হচ্ছে। 20 টাকা 100 টাকার মধ্যে লস হওয়া মানে হচ্ছে পার্সেন্টেজটা এখানে 20%। দেয়ারফর দ্য লস ইজ 20%। আচ্ছা, এই ম্যাথটা আরও হচ্ছে খুব ইজিলি আরও শর্ট করে করা যায়। যদি হচ্ছে আমরা কস্ট প্রাইসটা 100 ধরে ফেলি, তাহলে কিন্তু আমার একবারেই পার্সেন্টেজটা বের হয়ে যাবে। দেখো, যদি আমরা ধরে নেই এইভাবে যে হচ্ছে লেট দ্য কস্ট প্রাইস ইজ টাকা 100, তাহলে সেলিং প্রাইসটা কত? 4/5 পার্ট অফ 100, দ্যাট মিনস 4/5 মাল্টিপ্লাই 100। তাহলে 5 দ্বারা হচ্ছে আমরা 100কে ডিভাইড করলে পাচ্ছি 20 আর 4 মাল্টিপ্লাই করে পাচ্ছি 80 টাকা। তো এই যে 80 টাকা হচ্ছে সেলিং প্রাইস কখন? যখন আমার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে লস কত? লস হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, দ্যাট মিনস 100 মাইনাস 80 টাকা, তাহলে টাকা 20 টাকা। তো এই যে 20 টাকাটা আমরা একবারেই বের করলাম না, এই 20 টাকাটা কতর মধ্যে লস হচ্ছে? 100 টাকার মধ্যে লস হচ্ছে, কারণ কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তখনই লস হচ্ছে 20 টাকা। দ্যাট মিনস আমার এখানে পার্সেন্টেজটা হচ্ছে, লসের পার্সেন্টেজটা হচ্ছে 20%। এইভাবে খুব সহজেই করা যায়। এটা হচ্ছে এক্সারসাইজ 2.2 থেকে 10 নাম্বারটা বলতেছে, ইফ অ্যান অবজেক্ট ইজ সোল্ড অ্যাট টাকা 400, দেয়ার ইজ এ মাস অ্যামাউন্ট অফ লস, there will be the profit there will be the profit amounting 3 times of loss if it is sold at টাকা 480. what is the cost price of the object? বলতেছে যদি হচ্ছে আমার একটা অবজেক্ট 400 টাকায় বা 400 টাকাতে যদি সোল্ড করা হয়, তাহলে তোমার এখানে যে তোমার একটা লস হবে, একটা মাস অ্যামাউন্টটা লস বলতেছে এরা। তারপর বলতেছে যদি ওই অবজেক্টটা 400 টাকাতে সোল্ড না করে 480 টাকাতে হচ্ছে সোল্ড করা হয়তো, তখন লস না হয়ে প্রফিট হইতো। আর প্রফিটের অ্যামাউন্টটাও এরা একটু আইডিয়া দিছে, বলতেছে আগে যত লস হইতো না, 400 টাকায় হচ্ছে সোল্ড করে দিলে যত লস হইতো, তার
3 টাইমস প্রফিট হইতো। কত টাইমস প্রফিট হইতো? 3 টাইমস। এটা মাথায় রাখবা। কখন? যদি হচ্ছে আমরা 400 টাকার চাইতে হচ্ছে 480 টাকায় সোল্ড করে দেই। তা এখন তোমাকে বলতেছে যে কস্ট প্রাইসটা কত। আমি আবার তোমাকে কোশ্চেনটা একটু বুঝাই দিচ্ছি। যে ধরে নাও আমরা একটা অবজেক্ট কিনলাম, কত টাকা দিয়ে কিনছি এটা আমরা জানি না, বাট এখন পর্যন্ত জানি না, বাট হচ্ছে আমরা ওই অবজেক্টটা যদি 400 টাকায় সোল্ড করি তখন আমাদের একটা লস হবে, একটা অ্যামাউন্ট লস হবে। কিন্তু আমি ওই অবজেক্টটা যদি হচ্ছে 400 টাকাতে সোল্ড না করে 480 টাকায় অর্থাৎ 480 টাকাতে সোল্ড করতে পারতাম, তাহলে আমার লাভ হইতো, হচ্ছে তখন আমার প্রফিট হইতো। আর সেই প্রফিটটা কত হইতো? সেই প্রফিটটা হইতো ওই যে 400 টাকাতে সোল্ড করলে যে লস হইতো তার 3 টাইমস প্রফিট হইতো। ওকে, তো তার 3 টাইমস প্রফিট হইতো। এখন বলতেছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য অবজেক্ট। তাহলে অবজেক্টটার কস্ট প্রাইসটা কত? দেখো এই ম্যাথগুলো হচ্ছে আমি অ্যাটলাস ক্যালকুলেশন ছাড়াও বলে দিতে পারবো এটা অ্যান্সারটা কত। আমি এইভাবে করব, আমি এইভাবে ধরে নিব যে হচ্ছে আমার আগে লস হয়েছিল 1 টাইমস 400 টাকার জন্য, আর 480 টাকার জন্য অর্থাৎ 480 টাকার জন্য আমার প্রফিট হচ্ছে 3 টাইমস। তাই টোটাল টাইমস কত? টোটাল টাইমস হচ্ছে 1 + 3, দ্যাট মিনস 4 টাইমস। আর এই 4 টাইমসটা কার জন্য হচ্ছে জানো? ওই যে 480 থেকে 400কে মাইনাস করে দিলে যত থাকে তার জন্য 4 টাইমস হচ্ছে। তাহলে কত জন্য হচ্ছে? 80-র জন্য হচ্ছে 4 টাইমস। তাহলে 1 টাইমস কত? খুব সহজেই 80কে 4 দ্বারা ডিভাইড করে দাও, 1 টাইমস হয়ে যাচ্ছে তোমার 20 টাকা। তাহলে আমার লস হচ্ছে, তাহলে 400 টাকাতে বা 400 টাকাতে সলভ করলে আমার 20 টাকা লস হচ্ছে। তাহলে আমার কস্ট প্রাইস কত? 400 + 20, দ্যাট মিনস 420 টাকা। তো তোমরা যদি তোমাদেরকে ওইভাবে করার দরকার নেই, আমরা হচ্ছে এই মেথডটাই করব। আমরা ধরে নিলাম যে হচ্ছে দ্য কস্ট প্রাইস অফ দ্য অবজেক্ট ইজ টাকা এক্স। আমরা ধরে নিলাম যে কস্ট প্রাইসটা হচ্ছে এক্স টাকা। কত টাকা? এক্স টাকা। তাহলে যখন আমার হচ্ছে ফর সেলিং ইট অ্যাট টাকা 400, যদি আমরা ওইটাকে 400 টাকায় সেল করতাম, বলেই দিচ্ছে লস হচ্ছে আমাদের, তাহলে লসটা কত? লসটা হচ্ছে তোমার কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। কস্ট প্রাইস কত? এক্স টাকা, আর সেলিং প্রাইস কত? 400 টাকা। তাহলে আমার লস হচ্ছে এক্স মাইনাস 400 টাকা। আচ্ছা, আবার অ্যান্ড ফর সেলিং ইট অ্যাট টাকা 480 দ্য প্রফিট ইজ, এবার দেখো প্রফিট হচ্ছে, হ্যাঁ কেন প্রফিট হচ্ছে? কারণ বলে দিচ্ছে যে এরা যদি 400 টাকার জায়গায় 480 টাকা অর্থাৎ 480 টাকায় সোল্ড করা হতো তাহলে প্রফিট হইতো। তাহলে এবার প্রফিট আমরা বের করবো। প্রফিটের বের করার রুলসটা হচ্ছে তোমার সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইসটা প্রফিটের জন্য কত? 480 টাকা, আর কস্ট প্রাইসটা আমার কস্ট প্রাইসই, সেটা কত? এক্স টাকা। তাহলে আমার এখানে 480 থেকে এক্সটাকে মাইনাস করতে হচ্ছে। তুমি দুইটার পার্থক্য করতে পারতেছো? আমি উপরের লাইনে হচ্ছে সেকেন্ড লাইনটাতে যখন হচ্ছে আমি লসটা বের করতেছি তখন কিন্তু আমি লিখলাম এক্স থেকে 400কে মাইনাস করে দিলাম। কেন মাইনাস করে দিলাম? কারণ আমরা জানি লস হচ্ছে তোমার কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। কস্ট প্রাইস এক্স টাকা, সেলিং প্রাইস 400-এর জন্য 400 টাকা, তাহলে আমার লস হচ্ছে এক্স মাইনাস 400 টাকা। বাট নিচের লাইনটাতে যখন হচ্ছে আমি প্রফিট বের করতেছি তখন আমার প্রফিটের জন্য যে রুলটা জানি সেটা হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো সেলিং প্রাইস কত? 480 টাকা, আর হচ্ছে কস্ট প্রাইস আমরা যেটা ধরে নিয়েছিলাম এক্স টাকা। তো আলটিমেটলি আমার এখানে তোমার প্রফিটটা হচ্ছে 480 মাইনাস এক্স টাকা। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা তোমার কন্ডিশনালি বা কোশ্চেনের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনালি কি, যে এই সেলিং প্রাইস এই প্রফিটটা হচ্ছে আগের যে লস হইতো তার 3 টাইমস। কত টাইমস? 3 টাইমস। তাহলে আমরা এটা লিখতে পারি না যে 480 মাইনাস এক্স ইকুয়াল 3 ইন্টু এক্স মাইনাস 400, অর্থাৎ এক্স মাইনাস 400 মানে কি? লস। ওই লসটাকে আমি 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম, করার পর যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমার প্রফিট। তাহলে প্রফিটটা কত? 480 মাইনাস এক্স। ওইটাই আমরা লিখছি যে 480 মাইনাস এক্স ইকুয়াল 3 ইন্টু এক্স মাইনাস 400। ওকে, তারপর এখন আমরা খুব সহজেই ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা পরের লাইনে যেটা লেফট সাইডে যা আছে সেটাই লিখলাম, আর রাইট সাইডে হচ্ছে 3 দ্বারা পুরা ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে ইনসাইডের ব্র্যাকেটের মধ্যে, তো ওই অংশ পুরোটাকেই হচ্ছে আমি 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে কত হচ্ছে? 3x মাইনাস 1200। তারপর আমরা যে কাজটা করবো হচ্ছে 480কে লেফট সাইডে রাখবো, আর রাইট সাইড থেকে 1200কে লেফট সাইডে পাঠিয়ে দেবো। তাহলে রাইট সাইডে 1200 মাইনাস ছিল, লেফট সাইডে এসে ওটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে লেফট সাইডে এখন পুরোটা হচ্ছে 480 প্লাস 1200, আর রাইট সাইডে আমি 3x রাখলাম, 3x এর মতো, আর ওই যে লেফট সাইড থেকে মাইনাস এক্সটাকে আবার রাইট সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে কত হয়ে যাচ্ছে? 3x প্লাস এক্স। ওকে, তাহলে আমরা 3x প্লাস এক্সের জায়গায় কী লিখবো? 4x, আর 480 প্লাস 1200-এর জায়গায় লিখবো হচ্ছে 1680। তো ওই যে 4xটা রাইট সাইডে থাকতো আর 1680টা আমার লেফট সাইডে থাকতো। তারপর আমি পুরা রাইট সাইডটাকে লেফট সাইডে লিখলাম। একবারে আমরা করে ফেলছি। এই ক্যালকুলেশনগুলো তোমার শেখা দরকার, তাড়াতাড়ি শিখে ফেলো। আমরা একবারে লিখলাম যে 4x ইকুয়াল হচ্ছে 1680 টাকা। তাহলে x কত? 1680/4, দ্যাট মিনস 420
420 টাকা। সো আমার কস্ট প্রাইসটা হচ্ছে 420 টাকা। দেয়ারফর দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম ইজ 420 টাকা। আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। পরের মানটাতে বলতেছে ইফ দ্য সেলিং প্রাইস অফ এ ওয়াচ ইজ টাকা 625, দ্য লস ইজ 10%. What would be the price of the watch? What would be the price of the watch if a profit of 10% is to be gained by selling it? বলতেছে যদি একটা হচ্ছে ওয়াচ আমার তোমার 625 টাকাতে সোল্ড করা হইতো, তাহলে আমার 10% লস হইতো। তারপর আমাকে কোশ্চেন করতেছে যে তাহলে আমি হচ্ছে ওই ওয়াচটাতে লস করতে যাচ্ছি না, আমি এখন হচ্ছে প্রফিট করতে যাচ্ছি, এবং কত প্রফিট করতে যাচ্ছি? 10% প্রফিট করতে যাচ্ছি। তাহলে বলতেছে যে তাহলে 625-এর জায়গায়, যেখানে 625 টাকায় সোল্ড করলে 10% লস হচ্ছে, তাহলে ওই 625-এর জায়গায় কত টাকা দিয়ে সোল্ড করলে আমার তো 10% লস হবে না, বরং হচ্ছে 10% তোমার প্রফিট হবে। ঠিক আছে, আমাদের 10% প্রফিট হবে। তো এই ম্যাথটা আমরা দুইটা ধাপে করব। ফার্স্ট পার্টে আমরা যে কাজটা করব হচ্ছে 10% লসের জন্য তোমার হচ্ছে কস্ট প্রাইসটা বের করে নিব। ওকে, 10% লসের জন্য কস্ট প্রাইস বের করে নিব। তারপর হচ্ছে 10% লাভের জন্য ওই কস্ট প্রাইস থেকে আমরা হচ্ছে সেলিং প্রাইসটা বের করবো। সো আমরা করে ফেলি। তোমরা স্ক্রিনে যে ওয়াচটা দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে তুমি 625 টাকায় পাবা না, এটা রোলেক্সের একটা ওয়াচ। অনেক সুন্দর না? আচ্ছা দেখো, সলিউশনটা বলতেছে লেট দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ ইজ 100 টাকা। আমি ধরে নিলাম যে কস্ট প্রাইসটা হচ্ছে 100 টাকা। ওয়াচের কস্ট প্রাইসটা আমি কত ধরলাম? 100 টাকা। তারপর আমরা ধরলাম নাও ইন 10% লস দ্য সেলিং প্রাইস কত হবে? 10% লসে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস আমরা কি জানি যে কস্ট প্রাইস মাইনাস লসের ক্ষেত্রে আমরা এটা জানি না যে কস্ট প্রাইস মাইনাস লস হচ্ছে সেলিং প্রাইস। তাহলে কত হচ্ছে? 100 মাইনাস 10, দ্যাট মিনস 90 টাকা। তো 90 টাকা 10% লসের জন্য 90 টাকাতে আমাকে সোল্ড করতে হচ্ছে যদি আমি তোমার ওয়াচটা 100 টাকাতে কিনে থাকি। ওকে, তারপর আমরা হচ্ছে এবার প্রফিটের জন্য বের করি। বাট ইফ ইন 10% প্রফিট দ্য সেলিং প্রাইস কত হবে? আমরা প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইস কি জানি? প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইস হচ্ছে কস্ট প্রাইস প্লাস প্রফিট। ওকে, তাহলে কত হচ্ছে তোমার? 110 টাকা। তার মানে 10% লসের জন্য আমার সেলিং প্রাইসটা হচ্ছে 110 টাকা। ওকে, এখন আমরা ম্যাথটা শুরু করতেছি ফার্স্ট পার্টে। সো ইন 10% লস, তুমি একটু খেয়াল করো, 10% লসের ক্ষেত্রে যখন আমি হচ্ছে 100 টাকায় কিনছিলাম, তখন হচ্ছে আমাকে সোল্ড করতে হয়েছে 90 টাকাতে। আমরা এই কথাটাকে উল্টা পাশে একটু বলে নেই। ইফ দ্য সেলিং প্রাইস ইজ 90 টাকা দেন দ্য কস্ট প্রাইস ইজ 100 টাকা। অর্থাৎ যদি আমার সেলিং প্রাইসটা 90 টাকা হইতো, তাহলে কস্ট প্রাইস হইতো 100 টাকা। তারপর ইউনিটারি মেথডে ইফ দ্য সেলিং প্রাইস ইজ 1 টাকা দেন দ্য কস্ট প্রাইস ইজ 100/90 টাকা। অ্যান্ড ফাইনালি ইফ দ্য সেলিং প্রাইস ইজ, তোমার কোশ্চেনে যেটা দেওয়া আছে 625 টাকা, তাহলেই তোমার কস্ট প্রাইসটা কত? কস্ট প্রাইস হচ্ছে 100 মাল্টিপ্লাই 90 বাই 100/90 মাল্টিপ্লাই বাই 625 টাকা। ওকে, তো এই ক্যালকুলেশনটা খুব সহজ। আমি হচ্ছে 90 জিরো আর 100-এর একটা জিরো তুলে দিলাম, তো নিচে শুধু 9 থাকতেছে আর উপরে থাকতেছে 10 মাল্টিপ্লাই 625। আর 625কে 10 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে তোমার 6250/9 টাকা। ওকে, এটাকে হচ্ছে আমি তোমার কম্পাউন্ড ফ্র্যাকশনে নিলাম না, এইভাবে রেখে দিলাম। আচ্ছা, তারপর এখন আমরা হচ্ছে প্রফিটটা বের করি। প্রফিটের জন্য ক্যালকুলেশনটা করি। আমার হচ্ছে তার মানে কস্ট প্রাইস হচ্ছে ওই যে 6250/9 টাকা। ওকে, আমার কস্ট প্রাইসটা কত? তোমার 625 টাকার জন্য হচ্ছে 6250/9 টাকা। এখন ওই কস্ট প্রাইসটাকে আমি 10% প্রফিট থেকে হচ্ছে তোমার সেলিং প্রাইসটা বের করব। তো আমরা লিখতেছি ইফ দ্য কস্ট প্রাইস ইজ 100 টাকা দেন দ্য সেলিং প্রাইস ইজ কত? 110 টাকা। হ্যাঁ, একটু খেয়াল করো, ওই যে আমরা 10% প্রফিটের জন্য উপরে লিখছিলাম না যে 10% প্রফিটের জন্য যদি কস্ট প্রাইস 100 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 100 + 10 = 110 টাকা। তো ওই লাইনটা আমরা আবার লিখতেছি যে ইফ দ্য কস্ট প্রাইস ইজ 100 টাকা দেন দ্য সেলিং প্রাইস ইজ 110 টাকা। তাহলে ইফ দ্য কস্ট প্রাইস ইজ 1 টাকা, তাহলে দেন দ্য সেলিং প্রাইস ইজ কত? 110/100 টাকা। ওকে, তারপর লাস্ট লাইনটা হচ্ছে ইফ দ্য কস্ট প্রাইস ইজ, যে কস্ট প্রাইসটা ছিল 6250/9 টাকা দেন দ্য সেলিং প্রাইস ইজ কত? ওই যে 110/100কে ওই টাকাটারা মাল্টিপ্লাই করে দাও 6250/9। ওকে, তো এই ক্যালকুলেশনটাও খুবই সহজ। দেখো নিচে যে 100-এর দুইটা জিরো আছে, আমি যে 110-এর একটা জিরো আর একটা জিরো 100-এর একটা জিরো তুলে দিলাম, তাহলে আমার 110-এর জায়গায় থাকতেছে শুধু 11। হ্যাঁ, আর নিচে 100-এর জায়গায় থাকতেছে 10। তারপর ওই 10-এর আরেকটা জিরো হচ্ছে তোমার 6250-র যে আরেকটা জিরো আছে, ওই জিরোর সঙ্গে ক্যান্সেলেশন করে দাও। তার মানে নিচে থাকবে শুধু 1 × 9 আর উপরে থাকবে তোমার 11
মাল্টিপ্লাই হচ্ছে 6 to 5, ওকে। তো 11কে 6 to 5 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে তোমার 6875, আর নিচে রাখতেছে 9। তারপর এটাকে আমরা হচ্ছে ইচ্ছা করলে তুমি ওইটাও রেখে দিতে পারো, বা তার নিচে লাইনেও লিখতে পারো যে হচ্ছে তুমি কম্পাউন্ড ফ্র্যাকশন জন্য নিয়ে আসতে চাও। একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এই 11 দ্বারা যে আমরা যখন যে 625কে মাল্টিপ্লাই করলাম, তুমি কি জানো যে 11 দ্বারা কীভাবে হচ্ছে তোমার 2 ডিজিটের একটা নাম্বারকে বা 3 ডিজিটের একটা নাম্বারকে হচ্ছে খুব দ্রুত মাল্টিপ্লাই করা যায়? হ্যাঁ, গুণ না করে হচ্ছে আলাদা আলাদাভাবে মাল্টিপ্লাই না করে খুব দ্রুত বের করা যায়, ওকে। তো আমরা একটু পর হচ্ছে ওটা দেখবো, আমরা এর পরের স্লাইডে ওটা দেখবো। তার আগে আমরা অ্যান্সারটা লিখে নিচ্ছি। আমাদের সেলিং প্রাইস হচ্ছে 763:8/9 টাকা। আচ্ছা, আমরা কিন্তু হচ্ছে 2 ডিজিট আর 3 ডিজিট নাম্বারগুলোকে 11 দ্বারা মাল্টিপ্লাই করে খুব সহজেই অ্যান্সারটা লিখে ফেলতে পারি। আচ্ছা, দেখা যায় যেমন ধরো এই আমার ফার্স্ট ম্যাথটাতে আমি হচ্ছে 32কে 11 দ্বারা মাল্টিপ্লাই করতে যাচ্ছি। তো আমি এটাকে একবারে লিখতে পারি, এটার অ্যান্সারটা হচ্ছে 352। আবার যখন আমি ধরো 45কে হচ্ছে 11 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, তখন এটার অ্যান্সারটা একবারে লিখে ফেলা যায়। এটার অ্যান্সারটা হচ্ছে 495। আচ্ছা, তোমাদের কাছে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে এত দ্রুত কীভাবে এই ক্যালকুলেশনটা করা যাচ্ছে। আচ্ছা, দেখাচ্ছি, প্রসেসটা দেখাচ্ছি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। যেমন ধরো আমি যখন 32কে হচ্ছে 11 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, আমি কিন্তু প্রথমে হচ্ছে এই 1টা দিয়ে পুরো 32কে মাল্টিপ্লাই করে নিই। তাহলে কত পাওয়া যায়? 1 দ্বারা 32কে মাল্টিপ্লাই করলে 32, ওকে। তারপর আমরা কী করি? মাল্টিপ্লিকেশনের সময় হচ্ছে একটা ঘর এড়ায় চলি, এই ঘরটা বাদ দিয়ে দিই। তারপরে হচ্ছে এই 1 দ্বারা আবার এই 32কে মাল্টিপ্লাই করি, তাহলে এই 1টা 32কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? আবার হচ্ছে তোমার 32। এখন কী করতে হয়? এই উপরের সংখ্যা দুটা নিচের সংখ্যা দুটা হচ্ছে অ্যাড করে দিতে হয়। তাহলে অ্যাড করলে কত হচ্ছে? দেখো এখানে 2 তো 2 আসতেছে, আর এখানে হচ্ছে 3 অ্যাড করলে হচ্ছে কত? 5, আর এইদিকে কত? 3। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমি এই যে 352 লিখলাম, আমাকে কাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে? 3 আর 2কে। এটাকে মাল্টিপ্লাই করে অ্যান্সার কত বের হয়েছে আমার? 352। একটু খেয়াল করো 352 আসলে কি, যে হচ্ছে এই যে 2টা, এই 2টাই হচ্ছে এখানে বসলো, এইখানে যে 3টা, এই 3টাই এখানে বসলো, আর মাঝের সংখ্যা যে 5, এই 5 আসলে কিছুই না, এই 3 আর এই 2 অ্যাড করে বসছে। দেখো এই 3 আর এই 2 অ্যাড করে কত হয়েছে? 5। দ্যাট মিনস এই 3 আর এই 2 অ্যাড করলেও কতই হচ্ছে? 5ই হচ্ছে। এইভাবেই আমরা খুব সহজেই বের করতে পারি হচ্ছে 11 দ্বারা মাল্টিপ্লাইটা। আবার দেখো 45কে যখন আমরা 11 দ্বারা মাল্টিপ্লাই করি, সেম প্রসেসে আমি হচ্ছে প্রথমে 1 দ্বারা 45কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে? 45। তারপর আমরা একটা ঘর বাদ দিব, তারপর হচ্ছে এই 1 দ্বারা 45কে মাল্টিপ্লাই করবো, তাহলে আবার কত হচ্ছে? 45। এখন কী করতে হবে? উপরের সংখ্যা নিচের সংখ্যা দুটো হচ্ছে অ্যাড করে ফেলতে হবে। অ্যাড করলে কী বের হচ্ছে? 5। তারপর 4 আর 5 অ্যাড করলে হচ্ছে 9, আর 4। দেখো তো আমরা এইভাবে একবারে লিখতে পারি না? 45কে হচ্ছে 11 দ্বারা মাল্টিপ্লাই করে, যে আমি প্রথমে 4 লিখলাম, তারপর হচ্ছে 5 লিখলাম, আর তারপর 4 আর 5 অ্যাড করে মাঝে বসাই দিচ্ছি একটা ঘরে, তাহলে কত হচ্ছে সেটা? 9, ওকে। তাই দেখো আমার মনে হয় এখন তোমরা 26কে খুব সহজেই 11 দ্বারা মাল্টিপ্লাই করতে পারবে না। শুধু 26 না, যে কোনো 2 ডিজিটের নাম্বারকেই এখন খুব সহজেই তোমরা 11 দ্বারা মাল্টিপ্লাই করে বের করতে পারবা। যেমন ধরো 26কে যখন আমি 11 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এটাতে কী হবে? খুব সহজভাবে বের করতে পারতেছি। আমি প্রথমে একটা 2 লিখবো, তারপর একটা ঘর ফাঁকা দিব, তারপর শেষের দিকে 6 লিখবো, আর এই ফাঁকা ঘরটাতে হচ্ছে 2 আর 6 অ্যাড করে যত হয়, অর্থাৎ 8 লিখবো, ওকে। আচ্ছা, এইভাবে এইভাবে মাল্টিপ্লাই করতে গেলেও কিন্তু একটা প্রবলেমে তোমরা পড়তে পারো। সেই প্রবলেমটাকে এবার আমরা দেখাই দিই। ধরো আমি যদি হচ্ছে 75কে 11 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী আমরা কী করতে পারি? প্রথমে 7 লিখলাম, মাঝে একটা ঘর ফাঁকা লিখলাম, তারপরে হচ্ছে 5 লিখলাম। এখন এই ফাঁকা ঘরে আমি কত লিখবো? ফাঁকা ঘরে হচ্ছে আমি 7 আর 5 মাল্টিপ্লাই অ্যাড করে যত হয়, 7 + 5 অ্যাড করে যত হয় তত লিখবো। 7 + 5 অ্যাড করলে কত হচ্ছে? 12। 7 + 5 অ্যাড করে হচ্ছে 12। কিন্তু আমার এখানে 12-এ দেখো 2টা ডিজিট, বাট আমার এখানে ডিজিট আছে, ডিজিট বসানোর জায়গা আছে একটা, তাহলে তুমি এখানে কি বসাবা? তুমি এখানে 2 বসাও। আর এই যে 1টা আছে, সেই 1টা 7-এর সঙ্গে অ্যাড করে লেখো। দ্যাট মিনস এটা 7 না হয় এখন কত হবে? এটা হচ্ছে 8। দ্যাট মিনস এটার অ্যান্সারটা হচ্ছে 825। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এইভাবে হচ্ছে 11 দ্বারা তোমরা খুব সহজেই 2 ডিজিটের নাম্বারগুলোকে হচ্ছে মাল্টিপ্লিকেশন করে বের করে ফেলবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে 3 ডিজিটের কোনো নাম্বারকে 11 দ্বারা মাল্টিপ্লাই করাটা দেখি। দেখো এটা হচ্ছে আগের মতোই। যেমন ধরো তোমরা খেয়াল করছো, যখন আমরা 2 ডিজিটের কোনো নাম্বারকে হচ্ছে 11 দ্বারা মাল্টিপ্লাই করতাম, তখন আমার প্রোডাক্টটা পাওয়া যাইতে হচ্ছে 3 ডিজিটের। তো সেম প্রসেসে আমি যখন তাহলে 3 ডিজিটের কোনো নাম্বারকে 11 দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে আমার প্রোডাক্টটা কত ডিজিটের হবে? প্রোডাক্টটা বুঝতে পারতেছে, এটা হচ্ছে 4 ডিজিটের। দ্যাট মিনস তোমার এইখানে যে প্রোডাক্টটা হবে সেটা একটা 4 ডিজিটের নাম্বার হবে। তো 4 ডিজিটের নাম্বারের মধ্যে
আমি আগের মতো লিখে নিই যে হচ্ছে ফার্স্ট ডিজিটটা হচ্ছে 3 আর লাস্ট ডিজিটটা হচ্ছে 2 এবং মাঝের যে দুইটা ডিজিট এই দুইটা ডিজিট আমাকে বের করতে হবে। আমি জানি যে কীভাবে করতে হয়, এই কারণে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু পর নিজেরাই ধরতে পারবো। মাঝের এখানে বসবে 4 আর এখানে বসবে হচ্ছে 3, অর্থাৎ তোমার 312কে 312কে 11 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে 3432। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি কীভাবে ব্যাপারটা হয়। যেমন ধরো আমি যখন 312কে যখন 11 দ্বারা মাল্টিপ্লাই করবো, তো ফার্স্ট আমি এই 1 দ্বারা হচ্ছে পুরোটাকে মাল্টিপ্লাই করতেছি, আমি কত লিখবো 312, তারপর হচ্ছে আমি একটাকেও সারাই যাবো, এই ঘরে আমি 0 লিখবো, তারপর হচ্ছে আবার এই 1 দ্বারা 312কে মাল্টিপ্লাই করবো, তাহলে আবার কত হচ্ছে 312। এখন অ্যাড করার সময় দেখো কত হচ্ছে 2 হচ্ছে, তারপর 1 আর 2 অ্যাড করে আমি এখানে 3 লিখবো, 3 আর 1 অ্যাড করে আমি লিখলাম 4, তারপর আমি এখানে লিখলাম হচ্ছে 3। একটু খেয়াল করো তো, আমি ফার্স্টে 3 লিখছি, লাস্টে 2 লিখছি, এবং মাঝের ডিজিট দুইটাতে খেয়াল করো আমি এইখানে কাকে অ্যাড করলাম, আমি 1 আর 2কে অ্যাড করলাম, কাকে অ্যাড করলাম 1 আর 2কে, দ্যাট মিনস আমি এই 1 আর এই 2কে অ্যাড করলাম, 1 আর 2কে অ্যাড করে 3। তারপর এখানে খেয়াল করো, এখানে আমি কত লিখছি 4 আমি কাকে অ্যাড করছি 3 আর 1কে, কাকে 3 আর 1কে, তার মানে আমি এই 3 আর এই 1 অ্যাড করে এখানে লিখছি। আচ্ছা দেখো আমরা এটা করে ফেলি, এটা আমার মনে হয় তোমরা পারবা, যে হচ্ছে 415কে যদি আমরা 11 দ্বারা মাল্টিপ্লাই করি, তো আমি ফার্স্টে লিখবো হচ্ছে 4, লাস্ট ডিজিটটা হচ্ছে আমার 5, আর এই মাঝের দুইটা ডিজিট, এই মাঝের দুইটা ডিজিটে কী হবে, আমার রাইট সাইডের ডিজিটটা হবে 1 আর 5 অ্যাড করে যত হয়, 1 আর 5 অ্যাড করে কত হচ্ছে 6, আর লেফট সাইডের ডিজিটটা হচ্ছে 4 আর 1 অ্যাড করে, দ্যাট মিনস এটা হচ্ছে 5, তাহলে 4565। ওকে, আচ্ছা এটা খেয়াল করো, আমরা যদি হচ্ছে সেম প্রসেসে হচ্ছে এটাতেও করতে পারি, তো এটাতে একটু সমস্যা হবে ওই তোমার আগের মতো, যে দেখা যাচ্ছে যে মাঝে হচ্ছে ঘর আছে একটা, বাট হচ্ছে তোমার ওইখানে বসতে যাবে হচ্ছে 2 ডিজিটের একটা নাম্বার। যেমন খেয়াল করো, আমি জানি প্রবলেমটা এখানে হয়, তো এই কারণে আমি হচ্ছে এটা যখন মাল্টিপ্লাই করবো তখন আমি লেফট সাইডে 5টা লিখে নিব, বাট রাইট সাইডে যে 8টা লেখার দরকার ওটা আমি লিখবো না, ওটা আমি ফাঁকা রাখবো। তো আমি এখানে একটা মাঝে হচ্ছে একটা তোমার হচ্ছে জায়গা 3টা ডিজিট লেখার জন্য জায়গা বসাই দিলাম। আমি জানি যে হচ্ছে আমার এই মোস্ট লেফট সাইডে হচ্ছে 8 বসবে, 8 বসার কথা, বাট হচ্ছে এখানে 8 না বসে 9 বসবে। কেন বসবে দেখাই দিচ্ছি। তোমার এই যে হচ্ছে সেকেন্ড ডিজিটটাতে কত বসার কথা হচ্ছে 7 আর 5 অ্যাড করে যত হয়, 7 আর 5 অ্যাড করে কত হচ্ছে 12 কি এখানে বসতে পারে, এখানে ডিজিট আছে একটা, মানে বসার জায়গা আছে একটা, 12 টু 2 ডিজিটের নাম্বার, তাহলে এখানে বসবে না, তাহলে কত বসবে 2 বসবে। আর এই যে 1টা আছে সেই 1টা পরের ডিজিটে চলে আসবে, অর্থাৎ এই ঘরে এই প্লেসে চলে আসবে। তো এই প্লেসে কাকে বসার কথা, এই প্লেসে হচ্ছে তোমার 8 আর 7 অ্যাড করে যেটা হয়, অর্থাৎ 15 বসার কথা। কিন্তু এখন কিন্তু আর 15 বসবে না, 15-এর সঙ্গে তোমার আরও 1 অ্যাড হবে, তাহলে কত হবে 16 তো বসবে না, তাহলে কত বসবে 6। তারপর ওই যে 16-এর যে 1টা আছে সেই 1টা আবার তোমার 8 এখানে 8 বসার কথা, 8-এর সঙ্গে অ্যাড হয়ে এখানে বসবে, দ্যাট মিনস এটার প্রোডাক্টটা হচ্ছে তোমার 9625। আচ্ছা আমরা দেখি একটু, মানে হচ্ছে এক্সামিন করে দেখি যে আমি ঠিক লিখলাম কিনা। ধরো আমি 1 দ্বারা যখন 875কে অ্যাড মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি কত পাচ্ছি 875, তারপর আমি একটা ঘর ফাঁকা রাখলাম, তারপর হচ্ছে আবার এই 1 দ্বারা যখন 875কে মাল্টিপ্লাই করবো তখন আমি আবার 875 পাচ্ছি, 875। এখন আমি অ্যাড করতেছি, দেখো 5 অ্যাড করলে কত হচ্ছে 5 অ্যাড করলে কত 12-এর 2 হাতে কত ক্যারি করতেছি 1, তারপর 1 আর 7 অ্যাড করে হচ্ছে 8 অ্যাড করলে 16 আবার ক্যারি করতেছি 1 আর 8 অ্যাড করে হচ্ছে 9। দেখো আমার অ্যান্সারটা হচ্ছে 9625। এখানে কিন্তু আমার অ্যান্সারটা 9625, যেটা আমরা মাল্টিপ্লাই না করেও বের করতে পারি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা এক্সারসাইজ 2.2 থেকে তোমার 13 নাম্বার ম্যাথটা করি। 13 নাম্বার ম্যাথটাতে বলতেছে মনীষা বট 15 মিটার অফ রেড রিবনস অ্যাট দ্য রেট অফ টাকা 20 পার মিটার। হ্যাঁ, তারপর বলতেছে দ্য রেট অফ ভ্যাট ইজ টাকা 4%, দ্য রেট অফ ভ্যাট ইজ টাকা 4%, দ্য রেট অফ ভ্যাট ইজ টাকা 4% বলতে বোঝাচ্ছে যে 4 আমার 100 টাকার মধ্যে 4 টাকা তোমার হচ্ছে ভ্যাট দিতে হচ্ছে। তারপর বলতেছে অ্যান্ড শি গেভ টাকা 500 টু দ্য শপকিপার। তারপর বলতেছে সে যদি শপকিপারকে 500 টাকার একটা নোট দেয় সাপোজ, তাহলে হাউ মাচ টাকা উইল দ্য শপকিপার উইল রিটার্ন টু হার, তাহলে শপকিপার কত টাকা তাকে রিটার্ন করে দিবে। ওকে, আচ্ছা আমরা শুরু করি, খুব সহজ একটা ম্যাথ। তার আগে আমি হচ্ছে কতটুকু হচ্ছে রিবন কিনছে তার কস্ট প্রাইসটা বের করে নিই। তো দ্য কস্ট প্রাইস অফ 1 মিটার অফ রিবন ইকুয়াল 20 টাকা, দ্য কস্ট প্রাইস অফ 15 মিটার অফ রিবন ইকুয়াল কত হচ্ছে তোমার 20 মাল্টিপ্লাই 50, তাহলে কত 300 টাকা। তারপর খুব সহজ একটা মান, দ্য রেট অফ ভ্যাট ইজ 4%, এটার মানেটা হচ্ছে therefore in টাকা 100 the VAT is 4 টাকা, in টাকা 1 the VAT is 4 by 100 টাকা, in টাকা 300 the VAT is 4 by 100 by 300 টাকা, that means 12 টাকা হচ্ছে এখানে VAT। so the cost price কত হচ্ছে তোমার 300 plus 12
ইকুয়াল 312 টাকা। আমার টোটাল কস্ট প্রাইস হচ্ছে 312 টাকা। আর আমরা শপকিপারকে হচ্ছে মনীষা দিছিল তোমার 500 টাকার একটা নোট, তাহলে তোমার শপকিপার তাকে ব্যাক করবে 500 মাইনাস 312 টাকা, দ্যাট মিনস টাকা 188। ওকে, সো এটাই অ্যান্সার। খুব সহজ একটা মান। আমি ইচ্ছাগুলো এটা হোমওয়ার্ক দিতে পারতাম, তার মনে হলো যে থাক করে দিই। আচ্ছা, আমরা করাচ্ছি না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস সো কেয়ারফুলি। আজকে আমি আর বেশি লং করলাম না ক্লাসটা, কারণ হচ্ছে আমার আগের ক্লাসগুলোই অনেক লং হয়ে গেছিলো। আমার কাছে মনে হচ্ছে তোমরা হয়তো অনেক বিরক্ত নিয়ে আমার ক্লাসগুলো করতেছো, কারণ তোমরা হোমওয়ার্ক ঠিকভাবে দিচ্ছ না আমাকে। তো ওই কারণে চিন্তা করলাম যে থাক, আমি হচ্ছে আমার ইচ্ছা ছিল যে 4টা লেকচারের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া। তো মনে হচ্ছিলো যে না, ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে, তাহলে থাক আজকে এ পর্যন্তই। আচ্ছা, প্লিজ সাবমিট ইউর হোমওয়ার্ক রেগুলারলি। তোমরা একটু দয়া করে হচ্ছে হোমওয়ার্কগুলো আমাকে রেগুলারলি দাও। আর আগের মতোই, তুমি যদি হচ্ছে আমার কোনো না বুঝে থাকো কোনো কিছু, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি পার্ট অফ দ্য ক্লাস, তুমি আমাকে অবশ্যই হচ্ছে ইনফর্ম করবা ইনবক্সে। ওকে, আচ্ছা, আরেকটা কথা, আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি চাও তাহলে আমি হচ্ছে তোমাদেরকে কিছু পাজেল বা কিছু হচ্ছে ফানি ভিডিও অ্যাড করে দিব। তো আমি এইটার শেষে চমক হাসান ভাইয়ের, আমার খুব প্রিয় একজন মানুষ, ওনার কাছ থেকেই আসলে ম্যাথ যে এত মজা করে শেখা যায় বা শেখানো যায়, সেটা আমি ওনার কাছ থেকেই হচ্ছে আস্তে আস্তে শিখে গেছি, মানে শিখতেছি আর কি, এখনও শিখতেছি। ওনার মতো তো করা সম্ভব না। উনি খুব মজার একজন মানুষ এবং অনেক খুব মজা করে ম্যাথ করায়, এবং ম্যাথ রিলেটেড ওনার খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও আছে। তো ওখান থেকে হচ্ছে আমি একটা তোমার পাজেল দিয়ে দিলাম তোমাদের জন্য। আমাদের এই ভিডিও শেষে ওটা অ্যাড করে দেওয়া হবে তোমাদের জন্য। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমরা যারা পাজেলটা সলভ করতে পারবা, তো সলভ করলে তো খুবই ভালো, আমাকে জানাই দিও অ্যান্সারটা, ইনবক্সে জানাই দিতে পারো। আর যদি সলভ করতে না পারো তাহলে কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ওটার হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিব। ওকে, হ্যাঁ, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা এখন বাসা থেকে বের হইও না, বাসায় থাকো। সো আগের মতোই বলতেছে, মোস্ট ইম্পর্টেন্টলি স্টে অ্যাট হোম, স্টে সেফ, গুড বাই। একটা মহিলা 3টা মেয়ে ছিল। তো একদিন তার বাসায় আদমশুমারিকারী, মানে হচ্ছে যিনি ওই যে বাড়ি বাড়ি গিয়ে লোক গণনা করে বেড়ান আর তথ্য জোগাড় করে বেড়ান, এরকম একজন লোক তার বাড়ি গিয়ে নক করেছেন, ঠক ঠক ঠক। তো মহিলা দরজা খুলে দিলেন। তো উনি জিজ্ঞেস করলেন, আপা আপনার বাসায় কে কে আছে আর তাদের বয়সটা একটু আমাকে বলবেন? তখন মহিলা বলছে যে আমার 3 মেয়ে। মহিলা ছিল ম্যাথমেটিশিয়ান। বলছে আমার 3 মেয়ের বয়সের গুণফল 36। এটা শুনে তোমার মাথা খারাপ, হায় হায়, আবার এরকম তো কোনোদিন শুনি না। যে আমি জিজ্ঞেস করলাম বয়স, উনি বলে গুণফল 36। আপা গুণফল তো অনেকভাবে 36 হতে পারে, আরেকটা ক্লু দেন। এবার মহিলা সেকেন্ড ক্লু দিচ্ছেন। হ্যাঁ, আমি যদি আপনাকে ওদের 3 জনের বয়সের যোগফল বলে দিই, আপনি তাহলেও বের করতে পারবেন না। কি বলেন বাবা, যদি যোগফল বললে বের করতে না পারি, এই কথাটা বলার কি দরকার ছিল কালে কালে? না, এটাই একটা ক্লু, যে আমি যদি আপনাকে যোগফল বলেও দিই তাহলেও আপনি বের করতে পারবেন না। বাবা একটা ভালো কিছু একটা বলেন, অন্তত একটু ভালো ক্লু দেন। তখন তিনি বললেন সবচেয়ে অদ্ভুত কথাটা, বলছেন আমার সবচেয়ে বড় মেয়েটা কুকুর পুষতে পছন্দ করে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা শুনে আদমশুমারিকারী তিনি এবার সত্যি সত্যি বের করে ফেললেন যে 3টা মেয়ের বয়স কত। 3টা আমরা পূর্ণ সংখ্যা দিয়ে চিন্তা করি। তো আপনাদের এখন কাজ হচ্ছে এই 3টা বয়স হিসাব করার চেষ্টা করা।